এইটা হচ্ছে টেরো GP1 ভার্সন 4। বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল সব থেকে পাওয়ারফুল স্পোর্টস বাইক। অ্যান্ড বাংলাদেশে 250 সিসি পর্যন্ত যত সিঙ্গেল সিলিন্ডার বাইক ঢুকবে এর মধ্যে কোনো বাইকই এটাকে বিট করতে পারবে না। কথা হচ্ছে এই বাইকটা এত পাওয়ারফুল কিভাবে? এই বাইকটার টপ স্পিড যে 170 প্লাস যায়, আসলে কি 170 প্লাস যায়? আর আমার বাইকটা কেন অন্য টেরো GP1 থেকে বেশি পাওয়ারফুল বলি আমি? কেন অন্য টেরো GP1 থেকে এই টেরো GP1টাকে ধরা যাবে না বলি? হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। অ্যান্ড আজকে আমি নিয়ে আসছি আমার মনস্টারটা টেরো GP1 ভার্সন 4 মনস্টার এনার্জি এডিশন। গ্রাফিক্সটা পরে করানো, গ্রাফিক্সটা হচ্ছে মনস্টার এনার্জি গ্রাফিক্স। অনেকেরই ভালো লাগে নাই, বাট আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য গ্রাফিক্স এটাই রেখে দিছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার বাইকে কি কি মডিফিকেশন করা আছে। আমার এই বাইকে যে মডিফিকেশনগুলো করা আছে ম্যাক্সিমাম পারফরমেন্স রিলেটেড, কারণ এই বাইকটার যে ইঞ্জিনটা এটা হচ্ছে অনেক পাওয়ারফুল, বাট বাইকটা কিছু কিছু দিক দিয়ে একটু মার খেয়ে যায়। যেমন ধরেন এই বাইকটার ওজন অনেক বেশি, তো আমি এরকম কিছু মডিফিকেশন করেছি যাতে এই বাইকটার যে ইঞ্জিনের পারফরমেন্স ওটা আমি আরেকটু বেটার পাই। তো চলুন এখন আপনাদেরকে একটা একটা করে জিনিস দেখাই আমার বাইকে, এবং তারপরে বলি যে কোনটা কোনটা চেঞ্জ করা এবং কোনটার জন্য কি কি সুবিধা পাই, কি কি অসুবিধা পাই। মডিফিকেশনের ফার্স্ট স্টেপ শুরু হয় আমার সামনে একটা ডিস্ক খোলা থেকে। সামনে এখানে দুইটা ডিস্ক ব্রেক ছিল, এর মধ্যে একটা ডিস্ক ব্রেক খুলে ফেলছি, ডিস্ক ব্রেক এবং তার সাথে এখানে যে ক্যালিপার ছিল ওই ক্যালিপারটা সহ খুলে ফেলছি। এই যে এই পাশে যেই সেটআপটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সেম সেটআপ ছিল ওই পাশে। এখন এই সেটআপটা ওই পাশ থেকে খোলার কারণে আমার বাইকের সামনে থেকে মোটামুটি 5 কেজির মতো ওজন কমছে। অ্যান্ড একটা বাইকের 5 কেজি ওজন কমা এটা অনেক বড় একটা কিছু। এটা টপ স্পিডের ক্ষেত্রে অনেকটুকু ম্যাটার করে, অ্যাক্সিলারেশনে অনেকটুকু ম্যাটার করে। বাইকের ওজন কমলে যে বাইক পারফরমেন্স ভালো দেয় এটা তো সবাই জানেন। এখন এইভাবে ওজন কমায় পারফরমেন্স ভালো দেওয়ার দুইটা রাস্তা আছে। প্রথমত আপনি নিজের ওজন কমায় নেন যাতে বাইকের ওপরে ওজনের লোডটা কম পড়ে, দ্বিতীয়ত বাইকের ওজন কমায় দেন। এখন আপনার নিজের ওজন তো আপনি আর একদিনে কমাইতে পারবেন না, বাট এই যে এরকম মডিফিকেশন করে বাইকের ওজন একদিনে কমানো যায়। তো আমার বাইকে খোলার মতো আরও যে জিনিসগুলো ছিল ওগুলো দেখাই, এবং কেন খুলি নাই ওগুলোও বলি। এইখান থেকে 5 কেজি রিডিউস করার পরে আমার এখানে আরেকটা জিনিস ছিল, দ্যাট ইজ এক্সস্ট। অন্য বাইকের এক্সস্টের ওজন হয় অনেক বেশি, আফটার মার্কেট এক্সস্ট লাগাইলে ওজন 2-3 কেজি কমে যায় বা 4-5 কেজিও কমে যায় অনেক ক্ষেত্রে। বাট এই বাইকে যে এক্সস্টটা দেওয়া আছে এই এক্সস্টের ব্যাক প্রেশার অনেক ভালো। টেরো GP1 ভার্সন 4 এর যে এই যে ডুয়েল ব্যারেল এক্সস্টটা, এটার ব্যাক প্রেশার অনেক ভালো, এই জন্য দেখা যায় টপ স্পিড অনেক ভালো পাওয়া যায়, এই জন্য আমি এটা চেঞ্জ করি নাই। আর এইটার ওজন অন্য বাইকের স্টক এক্সস্টের থেকে অনেক কম। একটা আফটার মার্কেট এক্সস্টের ওজন যেমন হয় এটাও মোটামুটি ওই রকমই, এই জন্য এই এক্সস্টটা আর খুলি নাই। এরপরে এখানে যে পিলিয়ন ফুটরেস্ট, অনেকে বাইকের ওজন কমানোর জন্য এই পিলিয়ন ফুটরেস্টও খুলে ফেলে। আমি এটা খুলি নাই কারণ এই পিলিয়ন ফুটরেস্টটা মাঝে মধ্যে কাজে লাগে, এবং এর পাশাপাশি এখানে এই যে এক্সস্টের লাইন আছে, এর পাশাপাশি এই যে এটা আছে পিছনের ব্রেক পাম্পের যে সিলিন্ডারটা, ওই অয়েল সিলিন্ডারটা আছে। তো এখন আমি যদি পিছনের ফুটরেস্টটা খুলতে যাই তাহলে কোনো দুইটা ক্লাম্প বানায় এই দুইটা লাগায় রাখতে হবে, আর যদি আবার লাগাইতে যাই বারবার এগুলো খোলা লাগানো অনেক ভেজাল, এই জন্য পিছনের ফুটরেস্টটা খুলি নাই, পিছনের ফুটরেস্টটা রেখে দিছি। এরপরে পিছন থেকে নাম্বার প্লেট হোল্ডারটা খুলে ফেলছি। নাম্বার প্লেট হোল্ডারটা খুলে এখানে শর্ট একটা টেল টাইডি লাগাইছি। এটাতে ম্যাগনেট আছে এবং খুব আরামে ফোল্ড করা যায়। এই যে এভাবে একটা চাপ দিলেই এই জিনিসটা ফোল্ড হয়ে যায়। পিছনের ইন্ডিকেটরগুলো যে আছে এই ইন্ডিকেটরগুলো আবার স্টক ইন্ডিকেটর। এটুকু কাজ ছিল আমার মডিফিকেশনের প্রথম স্টেপে করা। এরপরে সেকেন্ড স্টেপে একটা বড় কাজ করছিলাম, তো এখন সেটা আপনাদেরকে দেখাই। টেরো GP1 ভার্সন 4 এ মাঝখানে একটা ডিআরএল লাইট থাকে, ওই ডিআরএল লাইটটা আমি খুলে ফেলছি। মাঝখানে দেখেন কোনো লাইট নাই। আর এখানে আমি বানাইছি হচ্ছে র্যাম এয়ার ইনটেক। ফার্স্টে যখন এটা বানাই তখন ডিআরএল লাইটটা ছিল এবং মাঝখানে একটা পাইপ দিয়ে র্যাম এয়ার ইনটেক বানাইছিলাম, বাট এখন পরে প্রপারলি এটা খুলে পুরাটা একটু নতুন করে ডিজাইন করে পুরাটা আপনাদের ভাই বাইক লাভার ব্যাচেলার ডিজাইনে তৈরি করা। অ্যান্ড এটাও মেবি বাংলাদেশের একমাত্র বাইক যেটাতে র্যাম এয়ার ইনটেক আছে। তো র্যাম এয়ার ইনটেক বেসিক্যালি জিনিসটা কি, এটা দেখবেন কাওয়াসাকির সবগুলো বাইকে থাকে, কাওয়াসাকির ZX সিরিজের সবগুলো বাইকে থাকে, সব বাইকে না, শুধুমাত্র ZX সিরিজের বাইকগুলোতে। এই যে এইখানে যে ফাঁকাটা থাকে এই ফাঁকা থেকে একটা পাইপ যায় এক্সট্রা। পাইপ বলতে ওটা পুরোপুরি প্লাস্টিক দিয়ে ডিজাইন করা থাকে, এবং এই যে এই সাইড দিয়ে এসে এখানে এয়ার ফিল্টার বক্সে যায় জিনিসটা, যেরকম আমারও দেখতেছেন এই যে এই দিক দিয়ে একটা পাইপ আসছে, এই পাইপটা পুরোপুরি এয়ার ফিল্টার বক্স পর্যন্ত গেছে আমার, এই যে এইখানে খুললে দেখানো যাইতো। তো এটার জন্য যেই সুবিধা পাই, দ্যাট ইজ যখন আমি হাই স্পিডে আসি, হাই স্পিডে বাতাস সামনে থেকে আরও বেশি প্রেশার দিচ্ছে, ওই বাতাসটা সোজা আমার এয়ার ফিল্টারে প্রেশার দিচ্ছে, এয়ার ফিল্টার থেকে বেশি বাতাস যাচ্ছে এবং থ্রটল বডি বেশি বাতাস টানতে পারতেছে। এটার জন্য আমি টপ স্পিড বেশি পাই না বা RPM লিমিটার আনলক হয়ে যায় ওইরকম কোনো কিছু না, ম্যাসিভ কোনো কিছু না। এটা জাস্ট আমার বাইকের যে টপ স্পিডটা ওইটা একটু তাড়াতাড়ি অ্যাচিভ করতে হেল্প করে, মানে ইঞ্জিনে বেটার এয়ার সাপ্লাই দেয়, বেটার ফিউয়েল কনভার্সন হয়, এবং এই জন্য পাওয়ারটা যে ইঞ্জিনে ওটা আমি আরও একটু অ্যাকুরেটলি পাই। আমার বাইকে করা মডিফিকেশনগুলোর মধ্যে এইটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, যেটা সবথেকে বেশি কাজে লাগে। এর পাশাপাশি বাইকের যে স্পার্ক প্লাগ, ওই প্লাগটা আমি চেঞ্জ করে দিয়েছি। ওই প্লাগটা হচ্ছে ব্রিস্কের 360।
এক্সস্ট পাইপের এখানে একটা ক্যাটালিটিক কনভার্টারের জায়গা ছিল, যদিও মাঝখানে কোনো ক্যাটালিটিক কনভার্টার ছিল না, বাট আমি ওইটুকু কেটে স্ট্রেট পাইপ করে দিছি যাতে ফ্লোটা পুরোটাতে একই রকম থাকে এবং আরেকটু বেটার ব্যাক প্রেশার পাওয়া যায়। এখন অনেকেই যেটা নিয়ে চিন্তা করতেছেন, দ্যাট ইজ এরকম একটা পাওয়ারফুল বাইকে সামনে থেকে একটা ডিস্ক ব্রেক খুলে ফেলে ব্রেকিংয়ে কম্প্রোমাইজ করা কি ঠিক হবে? এখন চলুন ওইটা এক্সপ্লেন করি। এই বাইকের যে ব্রেক ডিস্কটা দেওয়া হয়, এই ডিস্ক হচ্ছে 300 মিলিমিটার সাইজে, দেখবেন অনেক বড়, বাংলাদেশে ম্যাক্সিমাম বাইকে এরকম ডিস্ক দেয় না। আর এই যে ক্যালিপারটা দেওয়া না, এটা হচ্ছে 4 পিস্টন ক্যালিপার। দেখবেন এক্স মোশনে এরকম একটা ক্যালিপার থাকে এবং এক্স মোশনের ব্রেকিং কীরকম আপনারা তো জানেনই। তো এই যে দুইটা ডিস্ক ব্রেক এবং তার সাথে দুইটা 4 পিস্টন ক্যালিপার, ওটার ব্রেকিং বাইট অনেক ভালো। ওইখান থেকে যদি আমি একটা ডিস্ক ব্রেক এবং একটা 4 পিস্টন ক্যালিপার খুলেও ফেলি, তারপরেও একটা এক্স মোশনের কাছাকাছি টাইপের ব্রেক থাকতেছে, এই জন্য আর তেমন একটা সমস্যা হয় না। তার পাশাপাশি টায়ারের যে সাইজ, এটা হচ্ছে সামনে 120, পিছনে 160, ব্যালেন্সিং প্রচুর ভালো। জেডআর সিরিজের এই টায়ারগুলোর গ্রিপ খুব একটা খারাপ না, ভালো রাস্তায়। যদি ভালো রাস্তা না হয় তাহলে খুব একটা ভালো গ্রিপ দেয় না, বাট হ্যাঁ, ভালো রাস্তায় হাই স্পিডে খুব ভালো গ্রিপ দেয়। এর পাশাপাশি এখানে একটা আরসিবি S1 লাগাইছি, এটা 14 mm এর। এখানে যদি একটা 17 mm এর S1 লাগাইতাম তাহলে পুরো ব্রেকিং সেটআপটা পারফেক্ট হয়ে যেত, বাট এখন ব্রেকিং যেরকম আছে না, এই S1 লাগানোর পরে এটা খুবই ভালো আছে। S1টাও লাগানো লাগতো না, এই বাইকের যে স্টক মাস্টার সিলিন্ডারটা, ওই মাস্টার সিলিন্ডারটাও অনেক ভালো এবং আমার দেখা বাংলাদেশে অ্যাভেলেবল বাইকগুলোর মধ্যে সবথেকে স্ট্রং মাস্টার সিলিন্ডার। একটা ডিস্ক ব্রেক খোলার পরে ওই মাস্টার সিলিন্ডারটা বাইকের ডিস্ক হিসেবে একটু বেশি স্ট্রং হয়ে গেছিল, এই জন্য এইভাবে ট্যাপ করলেই সাথে সাথে ব্রেক হয়ে যেত। ব্রেকের ভিতরে স্মুথনেস ছিল না একটা ডিস্ক ব্রেক খোলার পরে, তো এই জন্য S1 14 mm ইনস্টল করছি। এখানে যদি 17টা ইনস্টল করতে পারতাম তাহলে আরও একটু অ্যাকুরেট ব্রেকিং ফিডব্যাক পাইতাম, বাট এখন যেরকম আছে ওইভাবেও খারাপ না। আর পিছনের ডিস্ক ব্রেক তো মাশাআল্লাহ অনেকটুকু বড়, তো ব্রেকিংয়ে তেমন একটা সমস্যা হচ্ছে না। এর পাশাপাশি কসমেটিক মোডসের কথা যদি বলি, তাহলে দেখেন সামনে মিরর চেঞ্জ করা আছে, টেনার মিরর। অ্যান্ড টেনার মিররটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, বাট এটার জন্য বাইক অনেক বেশি ওয়াইড হয়ে যায় অ্যান্ড অনেক ভেজাল করে লাগাইতে হয়েছে। এখানে যে হেডলাইট ক্লাম, ওই হেডলাইট ক্লাম অনেকটুকু ভেঙে তারপরে দুইটা না ঠিকঠাক মতো ইনস্টল করা লাগছে আমার, কারণ এটার সাইজ মতো পড়ে না। এর পাশাপাশি যে ভাইজারটা, এই ভাইজারটা পুরোপুরি ধরেন কাস্টম মেড। এই যে এই পার্টটুকু হচ্ছে ফাইবার দিয়ে বানানো আর এইটুকু হচ্ছে প্লাস্টিক পার্ট, এবং এটা আমি যেভাবে চাইছি ওইভাবেই বানিয়ে দিছে। তো আমি এটা নিয়েও স্যাটিসফাইড যে বাইকের সাথে লুকস তেমন ভালো লাগুক আর না লাগুক, আমার পারফরমেন্স দরকার বাইকে, তো পারফরমেন্স ভালো দিচ্ছে। আর এইটা লাগানোর পরে মোটামুটি সবাই বলছে যে লুকসও ভালো লাগতেছে। তো এরপরে লাস্টলি আমি আমার বাইকে করাইছি হচ্ছে স্টিকারিং। এখন এই মনস্টার এনার্জি গ্রাফিক্সটা অনেকেরই ভালো লাগতেছে না, বাট আমার অনেক ভালো লাগতেছে, এই জন্য এই স্টিকারিংটা রেখে দিছি। এখন আরও কিছু কিছু কাজ যেগুলো আমি এই বাইকে করাইতে চাই বাট করাইতে পারতেছি না, সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলি। প্রথমত এখানে ফুটরেস্ট, যে এই ফুটরেস্টের একটা অ্যাডজাস্টার বানাইতে চাইছি আমি, বাট আপাতত হাতে টাকা পয়সা নাই, এই জন্য বানাইতেছি না। এই ফুটরেস্টটা আরেকটু উপরের দিকে উঠবে এবং আরেকটু পিছনের দিকে যাবে, তখন যেটা হবে সিটিং পজিশনটা আরও একটু স্পোর্টি হবে। লাস্টের দিকের কাজ হচ্ছে সামনের দিকে হ্যান্ডেলটা একটু ডাউন করছি এবং সাসপেনশনটা একটু উপরের দিকে তুলছি। এই যে এইটুকু জায়গা দেখতেছেন না, এটুকু পুরো একদম লেভেলে ছিল, এইটুকু সাসপেনশন উপরের দিকে তুলছি এবং এটার জন্য হালকা পাতলা কন্ট্রোলিং বেটার হয়েছে, হাই স্পিড স্টেবিলিটি বেটার হয়েছে, অ্যান্ড এখন চালায়ও আগের থেকে একটু মজা লাগে। তো চলুন এখন বাইকটা একটু রাইড করি। এখন আগেই বলি, র্যামের ইনটেকের সামনে যে আমি মাথাটুকু বানাইছি, এটুকু প্লাস্টিক ঝালাই করার পরে আর কালার করা হয় না, কারণ আগে আমি ফিটিং করে দেখতে চাচ্ছিলাম যে ঠিকঠাক মতো ফিটিং হয় কিনা। আমি জাস্ট খালি কার্ডবোর্ড দিয়ে বানায় দেখাই দিয়ে আসছিলাম, অ্যান্ড বাকিটা প্লাস্টিক ঝালাই একটা দোকানে দিয়ে আসছি, ওখানে পুরোটা সুন্দর করে আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে বানাই দিচ্ছে। প্রপারলি একটা বাইকে স্টক অবস্থায় র্যামের ইনটেক থাকলে যেরকম থাকে ওই রকম তো কাজ করবে না এটাতে, বাট তারপরেও যতটুকু কাজ করার কথা করবে। 250 সিসি পর্যন্ত বাইকের মধ্যে আমার জানা মতে শুধুমাত্র ZX25R এর স্টক অবস্থায় র্যামের ইনটেক আসে, যেটা বলতেছিলাম যে কাওয়াসাকি ZX সিরিজের বাইকগুলোতে স্টক অবস্থায় র্যামের ইনটেক আসে। আর অনেকে যেটা জিজ্ঞাসা করবেন যে টপ স্পিড কত পাই, হ্যাঁ টপ স্পিড থেকে আমি এই পর্যন্ত 172 পর্যন্ত পাইছি। আমার আরেকজন পরিচিত রাইডার যেও আগে 13GP1 ইউজ করতো, GSM নেওয়া শরীফ, ও আমার বাইক দিয়ে 175 km/h পর্যন্ত টপ স্পিড পেয়েছিল। ইরোরের কথা যদি বলি তাহলে টপ এন্ডে 3-4 কিলোমিটারের মতো একটা ইরোর আছে, খুব বেশি না, এমন না যে 150-170 দেখায়, এরকম না। যদি ওরকম দেখাইতো তাহলে আমার পিছনে একটা GSX এর 167 মারতো না। তাই আবার আমার বাইক এরকম না যে কেউ কোনোদিন ওভারটেক করতে পারবে না, অবশ্যই সবসময় তো আর 175 উঠে বসে থাকে না। অ্যান্ড অনেকে এখন আমাকে যেটা বলবেন যে ভাই এত যদি পাওয়ারফুল হয় বাইক, এত সুন্দর টান ওঠে, তাহলে মিজান ভাইয়ের সাথে পারলেন না কেন? আসলে সবাই আপনাকে ভিডিও দেখাবে, বাট সবাই বাইক লাভার ব্যাচেলর না, তো সবাই আপনাকে ইনফরমেশন দিবে না। ওদিনকার কাহিনী যেটা ছিল, আমি 37 দাঁতের একটা স্প্রকেট লাগাই নিয়ে গেছিলাম বাইকে, এই জন্য যেটা হয় আমার টপ স্পিড অনেক বেশি পাওয়ার কথা ছিল, বাট অ্যাক্সিলারেশন অনেক কমে গেছিলো। তো ওই টপ স্পিডটা যে আমি অ্যাচিভ করবো, সামনে কোনো কিছু না থাকলে, স্লিপ স্ট্রিম না পাইলে আমি ওই টপ স্পিডের ধারের কাছেও যেতে পারতেছিলাম না, অ্যান্ড স্লিপ স্ট্রিম থেকে বাইরে হইলেও আমি কাউকে ওভারটেক করতে পারতেছিলাম না। তো ওই দিন খুব একটা বিপদের সিচুয়েশনে ছিলাম, বাট
তখনকার পারফরমেন্স ওই 37 দাঁত লাগানো স্টক অবস্থায় 37 দাঁত স্প্রকেট লাগানো অবস্থায় যে পারফরমেন্স ছিল তখনকার পারফরমেন্স আর এখনকার পারফরমেন্সের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো এই ছিল মডিফিকেশন নিয়ে আমার ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাইক লাভার ব্যাচেলর, থ্যাংক ইউ।